নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘরে সবাইকে স্বাগত। এসে গেছি নারায়ণ সান্যালের কাটা সিরিজের অন্তর্গত দ্বি বৈবাহিক কাটা উপন্যাসের চতুর্থ পর্ব নিয়ে। অপরাজিতা কর নামের তরুণী সেলস গার্লটি মারাত্মক বিপদে পড়ে ছুটে এসেছিল প্রবীণ ক্রিমিনাল আইনজীবী পি কে বাসুর দ্বারে। তার মনে হয়েছিল তার বান্ধবীর স্বামী পরেশ পাল মারতে চাইছে তাকে, কারণ পরেশ পালের দুটি বিবাহের গোপনতম কথাটি সে জেনে ফেলেছিল। কিন্তু অদ্ভুতভাবে খুন হয়ে গেল পরেশ পাল, আর তার দায় এসে ঠেকল অপরাজিতার ওপর। গ্রেপ্তার হলো সে। তদন্তে নেমে বাসু সাহেব জানতে পারলেন 20 বছর আগের ঘটে যাওয়া এক রোমহর্ষক ব্যাংক ডাকাতির কথা, যাতে জড়িত ছিল পরেশ পালের বাবা জগদীশ পাল এবং আরো দুজন। তাদের মধ্যে একজন মৃত, আরেকজন ফেরারি। কোনোভাবে কি পরেশ পাল সেই ফেরারি আসামিটির সামাজিক পরিচয় জেনে গেছিল এবং তাকে ব্ল্যাকমেল করছিল? কেন তাকে খুন হতে হলো? চলুন বাসু সাহেব কিভাবে রহস্য উদ্ঘাটন করেন আমরা দেখি। খুব ভালো থাকবেন সবাই। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব তো চাই। আর প্লিজ কমেন্টে এসে জানাবেন কি রকম গল্প বা কোন উপন্যাস আপনারা শুনতে চাইছেন। ভালো থাকবেন। নমস্কার। অপরাজিতা যে জামিন পাবে না এতটা আশঙ্কা করেননি বাসু সাহেব। আজকাল দাগি মাস্তানরাও ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন পেয়ে যায়। এক্ষেত্রে একটি মহিলা যার নামে কোনো পুলিশ রেকর্ডই নেই, তাকে ম্যাজিস্ট্রেট জামিন দেবেন না, এটা সত্যি অপ্রত্যাশিত। বোধহয় তার হেতু আসামি কোনো জবানবন্দি দিতে অস্বীকার করেছেন। অবশ্য আসামি জামিন না পাওয়ায় বাসু সাহেবের আবেদন ক্রমে বিচারক পুলিশকে নোটিশ দিয়েছিলেন 7 দিনের মধ্যে চার্জ ফ্রেম করে কেসে ফাইল করতে হবে। মোট কথা, বুধবার 19শে জানুয়ারি মামলার প্রথম শুনানির দিন পড়েছে। পুলিশ চার্জ ফ্রেম করে ফাইল করেছে ফার্স্ট ডিগ্রি মার্ডার, পূর্ব পরিকল্পিত হত্যা। মামলার নোটিশ পাওয়া মাত্র বাসু সাহেব ধনকুবের ইন্দ্রনারায়ণ চৌধুরীর ওপর আদালতের সমন জারি করলেন। বারাসাতে দায়রা জজের আদালতে প্রতিবাদী পক্ষের সাক্ষী হিসেবে ইন্দ্রনারায়ণকে বুধবার 19শে জানুয়ারি উপস্থিত থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে কৌশিক আরো নানান তথ্য সংগ্রহ করেছে। প্রথম কথা, রিভলভারটা খুঁজে পাওয়া গেছে। তাতে একটি মাত্র ডিসচার্জড বুলেট। ব্যালিস্টিক এক্সপার্টের কি রিপোর্ট তা এখনো জানা যায়। সেটি গোপন রাখা হয়েছে। এমনকি রিভলভারের গায়ে অপরাজিতার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে কিনা তাও জানা যায়নি। তবে এটুকু জানা গেছে যে রিভলভারটি ক্রয় করেছিলেন স্বয়ং ইন্দ্রনারায়ণ চৌধুরী প্রায় মাস 6 আগে। ওর বাড়িতে সে সময় একটি চোর আসে। চুরি কিছু করতে পারেনি, দারোয়ানের তাড়া খেয়ে পালায়। সে সময় ইন্দ্রনারায়ণ পশ্চিম ভারতে ছিলেন। ফিরে এসেই ওই লাইসেন্সটি করান। রিভলভার কেনেন, নিজের নামেই লাইসেন্স করেন, কিন্তু দারোয়ানের নামে কেরিয়ার লাইসেন্স করানো হয়। সব শুনে বাসু সাহেব বলেন, চমৎকার, সে রিভলভার অপরাজিতার কাছে গেল কি করে? কৌশিক বলে, সে কৈফিয়ত তো আসামিই দেবে। না, লাইসেন্স হোল্ডার দেবে। কখন, কিভাবে সে রিভলভারটা হারায় সে কি তৎক্ষণাৎ পুলিশে রিপোর্ট করেছিল? না করে থাকলে কেন করেনি? কৌশিক বলে ওঠে, ইনফ্যাক্ট করেনি। দারোয়ান সেটা হারায়, ভয়ে স্বীকারই করেনি। যতদূর মনে হয় মামু, খরচপত্র করে চৌধুরী সাহেব একটা ব্যাকডেটেড রিপোর্ট লিখিয়ে এসেছেন লোকাল থানায় এবং লালবাজারের আর্মস অ্যাক্ট সেকশনে। সত্যি মিথ্যে জানি না, তবে একটা দুঃসংবাদ আছে মামু, সেটা হচ্ছে অপরাজিতা ভেঙে পড়েছে। সে একটা জবানবন্দিও দিয়েছে। যা আপনাকে বলেছে হুবহু এক। পুলিশ কি সেই
1757 নম্বর গাড়িটা ট্রেস করতে পেরেছে? না মামু, সম্ভবত না। পুলিশের মতে আসামি যদি সত্যি কথা বলে থাকে তাহলে ওই 1757 নম্বর প্লেটটা ফেক, জাল। আর আসামি যদি গল্পটা বানিয়ে বলে থাকে তাহলে 1757 নম্বরের গাড়ির মালিক কে তা খোঁজার তো মানেই হয় না। তাছাড়া ওই নম্বরের আগে WBA থেকে WBM পর্যন্ত কি আছে তা তো অপরাজিতা বলতেই পারছে না। বুঝলুম। কিন্তু পরেশ পালের মারুতি সুজুকি গাড়িখানা, সেটার কত নম্বর তা তো নির্মলাও জানে, শর্মিষ্ঠাও জানে। সেই গাড়িটা কোথায়? সেটাও একটা রহস্য। সে গাড়িটা হাওয়ায় উবে গেছে। পরেশ পাল ওরফে সুশোভন রায় ইন্দ্রনারায়ণের বাড়ির গেট পর্যন্ত নিশ্চয়ই নিজের গাড়ি চেপে যায়নি, কারণ তাহলে গাড়িটা কাছে পিঠে কোথাও থাকতো। তা কিন্তু নেই মামু। নট নেসেসারিলি। হয়তো কোনো গাড়ি চোর সুযোগ বুঝে সেটা নিয়ে কেটে পড়েছে, এতদিনে নেপাল বর্ডার পার হয়েছে বা বাংলাদেশে ঢুকে গেছে। কৌশিক বলে ওঠে, তা হতে পারে মামু। বাই দ্য ওয়ে, সিগারেট কেস দুটো এনেছো? আর লাইটার? কৌশিক বলে, আগে হ্যাঁ, একটা মামিমার টেবিলে রেখে এসেছি, আর এই নিন আপনারটা। পকেট থেকে একটা ঝকমকে জার্মান সিলভারের মসৃণ সিগারেট কেস আর লাইটার বার করে দেয়। বাসু সিগারেট কেসটা খুলে রেখে বলে, ইন্ডিয়া কিং, এই ব্র্যান্ডি খায় ও? আগে হ্যাঁ, তাই তো খবর। বাসু রুমাল দিয়ে সিগারেট কেসটা ভালো করে মুছে তার টেবিলের ওপর রাখেন। কৌশিক বলে, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মামু? এ যেন সেই গোষ্ঠ মামার ফাঁদ পাতার কায়দা। দেখ বাবাজি, দেখবি নাকি? ধরা যাক ইন্দ্রনারায়ণ আপনার সাথে দেখা করতে আসলো, মানে ওই সমন ধরানোর প্রতিবাদ আর কি। কিন্তু সে কি নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন নয়? সিগারেট কেস কি সে ছোবে? বাসু বললেন, ও আমার সঙ্গে দেখা করতে আসবে এটা একেবারে নির্ঘাত, কারণ 18ই জানুয়ারি ও টোকিওর ফ্লাইট বুক করা আছে, একটা বিজনেস কনফারেন্সে যাচ্ছে। 19 তারিখে কলকাতায় থাকলে তার সমূহ লোকসান। সে একবার আমার সঙ্গে দরবার করতে আসবেই। আমি তাকে সিগারেট অফার করব। সে খুব উত্তেজিত থাকবে। যদি ভুলে সিগারেট কেসটা ছোঁয় তাহলে তার আঙুলের ছাপ ওতে পড়বেই, লাইটারটাতেও পড়বে। যদি অতি সুকৌশলে সে ওটা এড়িয়ে যায় বা হাতে গ্লাভস পরে দেখা করতে আসে, তাতেও আমার সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হবে। ওরা দুজন কথা বলছিলেন বাসু সাহেবের চেম্বারে। এই সময় টেলিফোন যন্ত্রটি সজীব হয়ে উঠল। বলো রানী। বারাসাত থেকে মিস্টার ইন্দ্রনারায়ণ চৌধুরী এসেছেন। ওনার অ্যাপয়েন্টমেন্ট নেই। উনি জানতে চাইছেন তুমি কি 5 মিনিটের জন্য সময় দিতে পারবে? বাসু কৌশিকের দিকে তাকিয়ে একটা চোখ বন্ধ করে বললেন, পর 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 পড়বি পাখি ধপ। তারপর টেলিফোনে জানালেন, ওকে বসতে বলো। আমি যে ক্লায়েন্টের সাথে কথা বলছি তাকে বিদায় করে ওকে ডাকবো ঠিক 5 মিনিটের মধ্যে। জিজ্ঞাসা করো চা কফি খাবেন কিনা। নিশ্চয়ই বলবে না। তখন বলো, হ্যাভ আ স্মোক। রানী বললেন, সে তো জানাই আছে, অল রাইট। লাইন কেটে দিলেন। বাসু ঘড়ি দেখলেন। কৌশিক রুমাল দিয়ে ঝকঝকে সিগারেট কেসটি আবার মুছে দিয়ে ধীর পদে পেছনের দরজা দিয়ে নিঃশব্দে কেটে পড়ল। বাসু মিনিট 5 চোখ বুঝে যেন ধ্যান করলেন। তারপর টেলিফোনটা তুলে নিয়ে পাশের ঘরে জানতে চাইলেন, ও কি করছে? বসে আছে না পায়চারি করছে? দ্বিতীয়টা। সিগারেট কেসটা ছুঁয়েছে? না। ওকে ভেতরে পাঠিয়ে দাও। পর মুহূর্তেই দড়াম করে খুলে গেল রিসেপশনের দিকের দরজাটা। ঝড়ের বেগে প্রবেশ করলেন ধনকুবের ইন্দ্রনারায়ণ চৌধুরী। বাসু সাহেবের প্রায় সমবয়সী, কিছু ছোট হতেও পারেন।
3 পিস দামি স্যুটে আপাদমস্তক টিপটপ। ডোর ক্লোজারের আমুক আকর্ষণে ওর পিছনের দরজাটা আবার বন্ধ হয়ে গেল। ঘরে এক্সস্ট ফ্যানটি চালু আছে। আগন্তুক উচ্চ কণ্ঠে বললেন, বাসু, আমার নাম ইন্দ্রনারায়ণ চৌধুরী। এর মানেটা কি? হিপ পকেট থেকে এক গোছা কাগজ বার করে উনি টেবিলের ওপর ফেললেন। এগুলো আদালতের সমন। বাসু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, হাসলেন, বললেন, আমার রিসেপশনিস্ট ইতিমধ্যে নামটা জানিয়েছেন। অল রাইট, চৌধুরী। আমার নাম পি.কে. বাসু। এভাবে ঝড়ের বেগে আমার ঘরে প্রবেশ করার অর্থ কি? কারণ তোমার আচরণে আমি উন্মাদ হয়ে গেছি। অল রাইট, অল রাইট। এখনো যদি নিজেকে উন্মাদ বলে মনে করো, তাহলে একই রকম ঝড়ের বেগে ওই দরজা দিয়ে উল্টো পথে বেরিয়ে যেতে পারো। প্রবেশ আর প্রস্থান একই রকমের ড্রামাটিক টেম্পোয় হবে। আর যদি আলোচনা করার ইচ্ছে থাকে, তবে ওই চেয়ারটায় বসো। লেটস টক ইট ওভার। কথা বলতেই তো এসেছি বারাসাত থেকে। তাহলে বসো, ধীরে সুস্থে আলোচনা করা যাক। বসার কোনো প্রয়োজনই নেই। আমার বক্তব্য সামান্য। আমার যা বলার দাঁড়িয়েও বলতে পারবো। অ্যাজ ইউ প্লিজ। তবে আপনি মাননীয় অতিথি, অযাচিত হয়ে আমার বাড়ি এসেছেন। আপনি না বসলে আমার বসাটা ভালো দেখায় না। ঠিক আছে, বলুন আপনার বক্তব্য কি? না হয় দাঁড়িয়ে দাঁড়িয়েই শুনি। ইন্দ্রনারায়ণ সামনের সোফাটায় বসলেন, বললেন, লুক হিয়ার মিস্টার বাসু, আপনি অহেতুক আমাকে এই কেসটায় জড়াচ্ছেন। আমি কেসটার বিন্দু বিসর্গ জানি না। তাছাড়া টোকিওতে আমার একটা অত্যন্ত জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার প্লেনের টিকিট পর্যন্ত কাটা আছে। আই এম সরি, বুঝতে পারছি আপনার কিছু অসুবিধা হবে, হয়তো কিছুটা আর্থিক লোকসানও। কিন্তু বিবেচনা করে দেখুন মিস্টার চৌধুরী, এটা একটা ফার্স্ট ডিগ্রি মার্ডার কেস। মেয়েটা তরুণী, তার ফাঁসিও হয়ে যেতে পারে। আমি কি করতে পারি? আমি তো এই কেসের বিন্দু বিসর্গ জানি না। সো কল্ড মার্ডার ওয়েপনটার লাইসেন্স আপনারই নামে। তাতে কি? সেটা কিনে আমি তো আমার দারোয়ানকে দিয়েছি। দায় দায়িত্ব সমস্ত সেই দারোয়ানের। সেটা সে কিভাবে খোয়ালো, এগুলোই তো আদালতে প্রতিষ্ঠা করতে চাই। আপনার সাক্ষ্যটা অত্যন্ত প্রয়োজন। কিভাবে, কি কারণে? বলছি, আপনি উত্তেজিত হয়ে থাকলে চলবে না। আমার বক্তব্যটা শুনুন। আর পরেও যদি মনে করেন যে আপনার সাক্ষ্যটাতে আসামির কোনো উপকার হবে না, তাহলে আমি আপনাকে অব্যাহতি দেব। প্লিজ সোবার ডাউন অ্যান্ড জাজ মাই আর্গুমেন্টস। অল রাইট, বলুন। হ্যাভ আ সিগার। ড্রয়ার টেনে একটা সিগারেটের প্যাকেট বার করেন। নো থ্যাঙ্কস, আমি সিগারেট খাই না, সিগারেট খাই। কোটের পকেটে হাত চালান। ইন্ডিয়া কিং চলবে? ওটাই আমার ব্র্যান্ড। চৌধুরী এ পকেট সে পকেট হাতড়াতে থাকেন। বাসু বলেন, ওই সিগারেট কেসটায় ইন্ডিয়া কিং আছে আমার ভিজিটার্সদের জন্য। আমি নিজে পাইপ খাই। প্লিজ হেল্প ইয়োরসেলফ। ইন্দ্রনারায়ণ অম্লান মদরে জার্মান সিলভারের সিগারেট কেস থেকে একটি ইন্ডিয়া কিং নিয়ে ধরালেন। বললেন, লোকটা খুন হয়েছে আপনার জমিতে। তার গাড়িটা চুরি গেছে আপনার বাড়ির সামনে থেকে। ফার্স্ট ইনফরমেশন দেওয়া হয়েছে আপনার বাড়ির টেলিফোন ব্যবহার করে। সো কল্ড মার্ডার ওয়েপনের লাইসেন্স আপনার নামে। সেটা পাওয়া গেছে আপনার জমিতে। প্রতিবাদীর তরফে আপনার সাক্ষ্য অপরিহার্য মিস্টার চৌধুরী। ইন্দ্রনারায়ণ এক মুখ ধোয়া ছেড়ে বলেন, আই বেগ টু ডিফার। আমি নই, আমার বাড়ির অনেকে, মালি, দারোয়ান, এফআইআর যে করেছে সেই চ্যাটার্জি, এদের আপনি কাঠ গড়ায় তুলতে পারেন। নিশ্চয়ই পারেন, আমাকে না। আই এম সরি, আমি ব্যক্তিগতভাবে এই কেসের বিন্দু বিসর্গ জানি না। যে লোকটা খুন হয়েছে তাকে আমি চিনিও না, জীবনে দেখিনি।
যে মেয়েটাকে পুলিশ আসামি করেছে তাকেও আমি চিনি না, জীবনে কখনো দেখিনি। আমার মালি যখন আসামির সঙ্গে কথা বলে তখন আমি ঘুমোচ্ছিলাম, আমি তাই প্রতিবাদী পক্ষে সাক্ষী দিতে পারবো না। ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমাকে কাঠগড়ায় তুললে আপনার মক্কেলের ক্ষতি হবে মিস্টার বাসু। এই আমার শেষ কথা, আমাকে আপনি অব্যাহতি দিন। বিনিময়ে আমি বাইরে থেকে প্রভাব খাটিয়ে যেটুকু সম্ভব আপনার উপকার করতে পারি, মানে করব, আপনার মক্কেলের। বাসু বললেন, এ যদি আপনার শেষ কথা হয় তাহলে আমারও শেষ কথা। আই এম সরি মিস্টার চৌধুরী, আদালতে আপনাকে হাজিরা দিতেই হবে। আমি সমনটা প্রত্যাহার করতে পারবো না। আধ খাওয়া সিগারেটটা অ্যাস্ট্রোতে গুজিয়ে উঠে দাঁড়ালেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। বললেন, আমি জানতাম। সত্যি কথা বলতে কি, আমি স্বেচ্ছায় আসিনি। আমার কোম্পানির আইন বিশারদরা আমাকে বাধ্য করেছে এভাবে আপনার সাথে সাক্ষাৎ করতে আর প্রত্যাখ্যাত হতে। এর কি মর্মান্তিক ফলাফল হবে আপনি কি তা বুঝছেন মিস্টার বাসু? আই এম সরি। না মিস্টার চৌধুরী, একটু বুঝিয়ে বলুন তো। আপনি আদালতের ক্ষমতার অপব্যবহার করছেন মিস্টার বাসু। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির একটা অপূরণীয় ক্ষতি করছেন। কারণ টোকিওতে যে বাণিজ্যিক সম্মেলনে আমার আমন্ত্রণ হয়েছে তাতে আমি উপস্থিত থাকলে ভারতের বাণিজ্য লাভবান হবে। আমি আপনাকে সাবধান করে দিয়ে যেতে চাই মিস্টার বাসু, আমি কিন্তু আপনার বিরুদ্ধে কম্পেনসেশন ক্লেম করব। বাসু সহাস্যে বললেন, ইটস ইউর প্রিভিলেজ অ্যান্ড উইদিন ইউর লিগাল রাইটস মিস্টার রায়চৌধুরী। ইন্দ্রনারায়ণ আর কথা বাড়ালেন না, ঝড়ের বেগে চলে গেলেন। ইন্দ্রনারায়ণের লিমুজিন দৃষ্টিপথের বাইরে যেতেই বাসু সাহেবের চেম্বারে হুড়মুড়িয়ে ঢুকলো রানী, সুজাতা আর কৌশিক। কৌশিক বলে ওঠে, শেষ পর্যন্ত কি হলো গোষ্ঠ মামা? এই যা গেল ফসকে, সিগারেট কেসটা ছুলো না তো? জ্যাঠামো করো না কৌশিক, ওই সিগারেট কেস আর লাইটারটা সাবধানে উঠিয়ে নাও। দুটোতেই ইন্দ্রনারায়ণের আঙুলের ছাপ আছে। চাঁদুর ফিঙ্গারপ্রিন্ট তো তুমি সংগ্রহ করেই রেখেছো। কতক্ষণের মধ্যে রিপোর্ট পাবো বলো? কৌশিক বলে ওঠে, স্ট্রেঞ্জ, আপনি সাকসেসফুল? ও, ধরুন ঘন্টা দেড়েক। আমি আপনার গাড়িটা নিয়ে বের হচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে তো খবর দেওয়াই আছে। আঙুলের ছাপ বিষয়ে উনি কলকাতার একজন অথরিটি, ফরেন্সিক ইনস্টিটিউটে অধ্যাপনা করেন ওই আঙুলের ছাপের বিষয়ে। রানী বলে ওঠেন, লোকটা এত সহজে তোমার পাতে ধরা দেবে এটা আমি বিশ্বাসই করতে পারিনি। চাঁদুরায় 15-20 বছর পুলিশের চোখে ধুলো দিয়ে লুকিয়ে আছে, সে জানে তার ফিঙ্গারপ্রিন্ট পুলিশ রেকর্ডে সযত্নে রাখা আছে। সে কিন্তু এটাও জানে যে তার গুলিতে পুলিশের একজন বড় কর্তা মারা গিয়েছিল। পুলিশ তাকে প্রতিহিংসা নিয়ে খুঁজছে, শুধু কর্তব্যবোধে নয়। রানী ঠিকই বলেছ, দেখা যাক। একটু পরেই বাইরে বেল বাজলো। সুজাতা দেখে এসে বলল, আদালতের প্রসেস সার্ভার মামু আপনাকে কিছু কাগজপত্র দিতে চায়। আসতে বলো। প্রসেস সার্ভার ভেতরে এসে নমস্কার করে বলল, আমার অপরাধ নেবেন না স্যার, আমি আদালতের নির্দেশে কাজ করি। জানি জানি, কি কাগজ আছে দাও। বারাসাতের শ্রী ইন্দ্রনারায়ণ চৌধুরী আদালতের কাছে আবেদন করেছে আপনার সমনটা নাকচ করতে। এছাড়া উনি আপনার বিরুদ্ধে 1 কোটি টাকার একটা ড্যামেজ সিভিল সুটও এনেছে স্যার। এই দাবি করেছে যে আপনি ইচ্ছাকৃতভাবে বিশেষ ব্যক্তিগত উদ্দেশ্যে তার বাণিজ্যিক ক্ষতি করতে আদালত প্রদত্ত ক্ষমতার অপব্যবহার করছেন। কি আনন্দ! দাও দাও, কাগজগুলো সই করে দিই। লোকটা কাগজপত্র সই করিয়ে নিয়ে চলে গেল। সুজাতা বলল, একটু কফি ব্রেক করলে কেমন হয় মামু? হোক। কফি পান শেষ হতে না হতেই টেলিফোনটা বাজলো। বাসুই হাত বাড়িয়ে ফোনটা তুলে নিলেন।
আত্মপরিচয় দিতেই ও প্রান্ত থেকে কৌশিক বলল, মামু, দুঃসংবাদ আছে। বলো, সুসংবাদ আবার কবে দিতে পারবে তুমি? আমি ডাক্তার গোস্বামীর বাড়ি থেকে ফোন করছি, মানে সেই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। বুঝেছি। এত শীঘ্র ফটো তুলে ডেভেলপমেন্ট হয়ে গেল? না মামু, উনি পাউডার ডাস্টিং করে বললেন ফটো তুলে এনলার্জ করার দরকারই নেই। ম্যাগনিফাইং গ্লাসেই বোঝা যাচ্ছে এই দুটো ফিঙ্গারপ্রিন্টে কোনো মিলই নেই। চড়ে চড়ে মাসতুতো ভাইয়ের সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু দুটো প্রিন্ট সম্পূর্ণ ভিন্ন গ্রুপের, ভিন্ন মানুষের। বাসু জবাব দিলেন না। কৌশিক আবার বলে ওঠে, কি বললাম বুঝতে পেরেছেন? বাসু ক্র্যাডেলে টেলিফোনটা নামিয়ে রাখলেন, নীরবে। রানী জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, ইন্দ্রনারায়ণ তাহলে জাদুরায় নয়? তাই তো দেখছি, আশ্চর্য। এদিকে ইন্দ্রনারায়ণ তো তোমার বিরুদ্ধে 1 কোটি টাকার খেসারত দাবি করে মামলা ঠুকেছেন। কি করবে? বাসু পাইপে তামাক ঠেসতে ঠেসতে বললেন, মুম্বাইয়ের বস্তিতে জগদীশের ছেড়ে আসা সে ঝুপড়িটা খালি আছে কিনা খোঁজ নিতে কৌশিককেই মুম্বাই পাঠাবো ভাবছি। মানে কি হবে সে খোঁজে? রানী দেবী হালে পানি পান না। মানে বলছিলাম কি, নিউ আলিপুরের বাড়িটা বেচলেও তো 1 কোটি টাকা হবে না। ওই বস্তিতে ঝুপড়ি ভাড়া নিতে হবে আর কি। তুমি আর আমি দুজনে বাকি জীবনটা না হলে থাকবো কোথায়? বুধবার 19শে জানুয়ারি সকালে বারাসাতে 24 পরগনা নর্থের দায়রা জজের আদালত বসল। অভিজ্ঞ বিচারক টি.কে. আনসারি আদালতের ওপর চোখ বুলিয়ে দেখলেন। আদালতে তিল ধারণের ঠাঁই নেই। তার কারণ একাধিক। প্রথমত, খুনি আসামি তরুণী, অবিবাহিতা, সেলস গার্ল। দ্বিতীয়ত, কাগজে নানান সাংবাদিক ঘটনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করেছেন। কেউ কেউ তো একথাও ইঙ্গিত করেছেন যে নিহত ব্যক্তি নাকি হিন্দু ম্যারেজ অ্যাক্টকে কদলী প্রদর্শন করে দুটি বিবি পুষতেন দুটি বিভিন্ন স্থানে। সাংবাদিকদের মতে নিহত ব্যক্তির বিশ্বাস ছিল নালবে সুখ ও মস্তি। মহিলা সেলস গার্লের দিকে তাই হাত বাড়িয়েছিলেন। ফলে ভূমৈব সুখম বস্তুটা কি তা অস্থিতে বুঝতে পেরেছেন। তৃতীয়ত, বারাসাতের এক স্বনামখ্যাত ধনকুবের নাকি এক বিখ্যাত ব্যারিস্টারের বিরুদ্ধে 1 কোটি টাকার সিভিল সুট এনেছেন। এই মামলারই সেটি এক শাখা মামলা। বাদী প্রতিবাদী প্রস্তুত কিনা জেনে নিয়ে এবং আসামি তার চেয়ারে বসে আছে দেখে নিয়ে বিচারক লক্ষ্য করলেন বাদী পক্ষে কলকাতার পাবলিক প্রসিকিউটর নিরঞ্জন মাইতিও উপস্থিত। যদিও জেলার পিপি সখারাম হাজরাও হাজির দিয়েছিলেন বাদী পক্ষে। বিচারক বলেন, মিস্টার পিপি, আপনি আপনার প্রথম সাক্ষীকে আহ্বান করতে পারেন। তৎক্ষণাৎ তড়াক করে উঠে দাঁড়ালো মাইতি সাহেব। একটা বাও করে বলেন, ইফ দ্য কোর্ট প্লিজ। বিচার শুরু হওয়ার আগে আমি একটা বিষয়ে হুজুরের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আদালতে একটা মোশন পেন্ডিং আছে এই মামলা সংক্রান্ত আবেদন। বারাসাতের শ্রী ইন্দ্রনারায়ণ চৌধুরী হুজুরের কাছে আবেদন করেছেন তার নামে যে সমন প্রতিবাদী পক্ষ থেকে জারি হয়েছে সেটা কোয়াশ করতে। কি কারণ দেখিয়ে? জানতে চাইলেন দায়রা জজ। মাইতি বললেন, মিস্টার চৌধুরীর পক্ষের আইনজীবীরাও আদালতে উপস্থিত আছেন হুজুর, কিন্তু সাধারণভাবে আমি আদালতে কথা পেশ করতে পারি যে আবেদনকারীর মতে প্রতিবাদী পক্ষের ব্যারিস্টার মিস্টার পি.কে. বাসু তার আদালত প্রদত্ত ক্ষমতার অপব্যবহার করেছেন। ইচ্ছাকৃতভাবে মিস্টার চৌধুরীর পূর্ব নির্ধারিত প্রোগ্রামে বাধা সৃষ্টি করা ছাড়া প্রতিবাদীর অ্যাটর্নির আর কোনো উদ্দেশ্য নেই। মিস্টার চৌধুরী আগামীকাল টোকিওতে একটা কনফারেন্সে যোগ দিতে আহত হয়েছেন। সেটাকে বানচাল করাই মিস্টার বাসুর একমাত্র উদ্দেশ্য। বিচারক বাসু সাহেবের দিকে ফিরে বললেন,
আপনার মতে মিস্টার ইন্দ্রনারায়ণ চৌধুরীর সাক্ষ্য আবশ্যিক? আমি তো তাই মনে করি, ইওর অনার। মাইতি পুনরায় বলেন, ইফ দ্য কোর্ট প্লিজ, মিস্টার ইন্দ্রনারায়ণ চৌধুরী না চেনেন আসামিকে না নিহত ব্যক্তিকে। তার বাড়ির দারোয়ান, মালি, একান্ত সচিব ইত্যাদি অনেকের সাক্ষ্য হয়তো প্রয়োজন হবে, বাদীর অথবা প্রতিবাদী। কিন্তু মিস্টার চৌধুরীর সাক্ষ্যে প্রতিবাদীর আইনজীবী ঠিক কি প্রতিষ্ঠা করতে চাইছেন তা জানালে আমরাও তা স্টিপুলেট করে দিতে পারি। বাসুর দিকে ফিরে জজ আনসারি জানতে চান, আপনি এ বিষয়ে কি বলেন মিস্টার বাসু? বাসু উঠে দাঁড়িয়ে বলেন, ইওর অনার, এ প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে আমি আদালতের কাছে জানতে চাইব অ্যাডভোকেট মাইতিকে কেন কলকাতা থেকে এই কেস কন্ডাক্ট করতে ছুটে আসতে হয়েছে। পাবলিক মানি খরচ করে সরকার তো এই জেলায় একজন পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করেছেন। আমরা দেখতেও পাচ্ছি তিনি আদালতে উপস্থিত। তা সত্ত্বেও কেন ওই সিনিয়র মোস্ট পিপি কলকাতা থেকে এখানে সওয়াল করতে এসেছেন? এই প্রশ্নের জবাব পেলে আমরা আদালতের প্রশ্নটার জবাব দিতে পারি। দায়রা জজকে প্রশ্নটা করতে হলো না। নিরঞ্জন মাইতি নিজে থেকেই বলে উঠলেন, ইওর অনার, ওই ফৌজদারি মামলার একটা দেওয়ানি শাখা গজিয়েছে। মিস্টার চৌধুরী একটা পৃথক মামলায় মিস্টার পি কে বাসুর বিরুদ্ধে 1 কোটি টাকার খেসারত দাবি করেছেন। ওই মামলায় সমন ধরানোর জন্যই ক্ষতিপূরণ। বাসু উঠে দাঁড়িয়ে বললেন, আদালত যে প্রশ্ন তুলেছেন সহযোগী তার উত্তর দিয়েছেন। উনি চাইছেন আমি আমার ডিফেন্স ট্যাকটিক্স আগে ভাগে জানিয়ে দিই, আর মিস্টার চৌধুরী তার বক্তব্যটা স্টিপুলেট করে অব্যাহতি পান। তাহলে পরবর্তী মামলাটা ওদের পক্ষে জেতা সহজ হবে। জজ সাহেব বললেন, মিস্টার চৌধুরী যদি বলেন গাছেরও খাবো তলারও করবো, তা তো চলবে না। হয় কেকটা খাবেন নয় সঞ্চয় করবেন। তিনি মনস্থির করে আদালত থেকে জানান তিনি কোনটা চাইছেন, সমন থেকে মুক্তি না দেওয়ানি আদালতে খেসারতের দাবি, কোনটা? দর্শক আসনের প্রথম চেয়ারখানি দখল করে বসেছিলেন ইন্দ্রনারায়ণ। সঙ্গে দুজন ব্যারিস্টার কলকাতা থেকে এসেছেন। ইন্দ্রনারায়ণ উঠে দাঁড়িয়ে বললেন, ইওর অনার, এই আদালতে প্রতিবাদী পক্ষ আমার উপর যে সামান্স জারি করেছে তা থেকে আমি অব্যাহতি চাই এবং লিগ্যাল রাইট অনুসারে যে কম্পেনসেশন মামলাটা লড়ছি তাও আমি চালিয়ে যেতে চাই। বিচারক আনসারি তৎক্ষণাৎ বললেন, দ্য মোশন ইজ ডিনায়েড। মিস্টার চৌধুরীকে এই আদালতে অপেক্ষা করতে হবে যতক্ষণ না প্রতিবাদী পক্ষ তাকে সাক্ষীর মঞ্চে তোলে। নাও মিস্টার পিপি, আপনি আপনার প্রথম সাক্ষীকে ডাকুন। পিপি সখারাম হাজরা একের পর এক সাক্ষী হিসেবে মঞ্চে তুলে ধীরে ধীরে তাদের কেসটা গড়ে তুলতে থাকেন। প্রথমে এলেন একজন আমিন। ইন্দ্রনারায়ণ চৌধুরীর বাড়ি ও জমির স্কেলে আঁকা নকশা দাখিল করলেন। মৃতদেহটি কোথায় পাওয়া গেছে তা ওই নকশায় দেখানো হয়েছে। এরপর এলেন ইন্সপেক্টর বরাট। ইন্সপেক্টর বরাট জানালেন, 11 তারিখ বুধবার সকাল 9টা নাগাদ বারাসাতের ইন্দ্রনারায়ণ চৌধুরীর বাড়ি থেকে লোকাল থানায় জানানো হয় ওখানে একটা মৃতদেহ পাওয়া গেছে। পরে থানার নির্দেশে ওই বাড়ি থেকেই হোমিসাইড সেকশনে সরাসরি একটা ফোন আসে। জানানো হয় ওই বাড়ির গেটের কাছে জঙ্গলের ভেতর একটা যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে আছে। খবরটি পেয়েই বরাট লোকাল থানায় যোগাযোগ করেন। তদন্ত করার কথা বারাসাত থানার, কিন্তু যেহেতু মৃতদেহটি একজন ভিআইপির বাগান বাড়িতে পাওয়া গেছে, সে নিজেই কিছু লোকজন নিয়ে বারাসাতে চলে আসে। মিস্টার ইন্দ্রনারায়ণ চৌধুরীর সাথে সে দেখা করেনি, প্রয়োজনও বোধ করেনি। যিনি টেলিফোনে খবর দিয়েছিলেন সেই একান্ত সচিব মিস্টার পল্লব চ্যাটার্জির সাথে কথা হয়। মৃতদেহটি সে পরীক্ষা করে। যুবক, বছর 30 বয়স, ঊর্ধ্বাঙ্গে গরম সোয়েটার, নিম্নাঙ্গে জিন্সের প্যান্ট। তার পকেটে মানি ব্যাগে 1032 টাকা ছিল। এছাড়া সিগারেট কেস, লাইটার, রুমাল ছাড়াও
হিপ পকেটে ছিল 8 ইঞ্চি ব্লেডের একটা তীক্ষ্ণ ছোরা, যার বোতাম টিপলে খাপ থেকে ব্লেডটা বার হয়ে আসে। আর ছিল তার ড্রাইভিং লাইসেন্স। তা থেকে জানা যায় মৃতের নাম পরেশ চন্দ্র পাল। মিস্টার পল্লব চ্যাটার্জি জানান যে তিনি 8:45 নাগাদ আসেন। আসতেই ওই বাড়ির মালি জানায় যে বাগানে একটি মৃতদেহ পড়ে আছে। তিনি সেটা সচক্ষে দেখে প্রথমে থানায় ও পরে হোমিসাইডে ফোন করেন। তিনি আরো জানান যে সকাল 8:30 নাগাদ একটি মেয়ে একটা স্ট্যান্ডার্ড হেরাল্ড গাড়ি চেপে চৌধুরী সাহেবের বাড়িতে আসে। বেল বাজানোতে বাড়ির মালি দরজা খোলে, কথাবার্তা বলে। সাহেব ঘুমোচ্ছে শুনে মেয়েটি বলে 10টার পরে ফিরে আসবে, কিন্তু গেটের কাছাকাছি এসে মেয়েটি তার গাড়ি থামায়, গাড়ি থেকে নেমে আসে। বাসু সাহেব আপত্তি জানালেন, ইওর অনার, আমরা এতক্ষণ আপত্তি করিনি, যেহেতু সাক্ষী দিচ্ছেন স্বয়ং ইনভেস্টিগেটিং অফিসার, কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে তিনি হেয়ার সে রিপোর্টের হিমালয় বানাতে শুরু করেছেন। আসামির অনুপস্থিতিতে মিস্টার চ্যাটার্জি মালির কাছে কি শুনেছিলেন তা গ্রাহ্য হতে পারে না বর্তমান সাক্ষীর মুখে। সহযোগী ইচ্ছা করলে মিস্টার চ্যাটার্জি অথবা মালিকেই সাক্ষীর মঞ্চে তুলতে পারেন, তখন সেটা এরকম থার্ড হ্যান্ড রিপোর্ট হবে না। বিচারক বললেন, অবজেকশন সাস্টেইনড। অতঃপর বরাট জানালো, মিস্টার চ্যাটার্জি মেয়েটির দৈহিক বর্ণনা দিয়েছিলেন, তার স্ট্যান্ডার্ড হেরাল্ড গাড়ির নাম্বারটাও জানিয়েছিলেন। সেই সূত্র থেকেই বেলা 5টা নাগাদ আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়। সার্চ করার সময় তেঁতুল গাছটির গুড়ির কাছে সে একটি .32 রিভলভার কুড়িয়ে পায়। তাতে 5টা টাটকা আর একটা ব্যয়িত বুলেট ছিল। সেটা সে তার ব্যাগ খুলে দেখায়। বাসুর অনুমতি নিয়ে সেটি আদালতের পিপলস এক্সিবিট এ রূপে চিহ্নিত হয়ে নথিভুক্ত হলো। পিপি বাসুকে বললেন, জেরা করতে পারেন। বাসু বললেন, ইন্সপেক্টর বরাট, আপনি বললেন যে চৌধুরী সাহেবের একান্ত সচিব আসামির পোশাক ও চেহারার বর্ণনা দিয়েছিলেন। তিনি ঠিক কি কি বলেছিলেন, মানে যতটা আপনার মনে আছে জানাবেন কি? বরাট একটু বিজ্ঞের হাসি হেসে বলল, মনে থাকার প্রশ্ন উঠছে না স্যার। উনি যা যা বলেছিলেন আমি তখনই নোটবুকে টুকে নিয়েছিলাম। পড়ে শোনাচ্ছি, শুনুন। মেয়েটি শ্যামবর্ণা, সুঠাম চেহারা, চোখে চশমা নেই, বয়স 25 থেকে 27-এর মধ্যে, উচ্চতা 5 ফুট 2 থেকে 5 ফুট 3, ওজন অ্যারাউন্ড 55 কেজি, পরনে বাসন্তী রঙের শাড়ি, বেগুনি পাড়, ওই বেগুনি রঙের ম্যাচিং ব্লাউজ, পায়ে মিডিয়াম হিল, কালো জুতো। ও এসেছিল একটা নীলচে রঙের স্ট্যান্ডার্ড হেরাল্ডে চেপে, নাম্বার WBF 9850। বাহ বাহ, বেশ সিস্টেমেটিক্যালি নোট রেখেছেন তো। এবার আমি জানতে চাইছি, আপনি ডাইরেক্ট এভিডেন্সে ভাব বাচ্চে জানিয়েছিলেন যে খবরটা টেলিফোনে জানানো হয় মিস্টার চৌধুরীর বাড়ি থেকে। আমার প্রশ্ন, ফোনটা কে করেছিলেন এবং ঠিক কটায়? নোটবই দেখে বরাট বলল, ফোন করেন মিস্টার পল্লব চ্যাটার্জি স্যার, PA টু মিস্টার চৌধুরী, সকাল 9:10। উনি বললেন উনি একটু আগেই পৌঁছেছেন। মালির কাছে সবকিছু শুনে নিজে প্রাথমিক তদন্ত করে তারপর প্রথমে লোকাল থানায়, পরে তাদেরই নির্দেশে হোমিসাইডে ফোন করেছিলেন। মালির নামটা কি? সুবল। নামের পর উপাধি টুপাধি কিছু আছে? নিশ্চয়ই আছে স্যার, আমি লিখে রাখিনি। বুঝলাম। তারপর আপনি মোটর ভেহিকলসে যোগাযোগ করে জানতে পারেন যে ওই WBF 9850 গাড়িটা আসামির, তাই তো? আগে না, মোটর ভেহিকল জানায় ওটা একটা কোম্পানির গাড়ি। ইনফ্যাক্ট ওই কোম্পানিতেই কাজ করেন আসামি। সেখানে যোগাযোগ করে আমরা যাবতীয় সংবাদ সংগ্রহ করি। বাসু জানতে চাইলেন, ঘটনাস্থলে যে রিভলভারটা পাওয়া যায় তার লাইসেন্স কার নামে খোঁজ নিয়েছিলেন? নিশ্চয়ই, এটা তো রুটিন কাজ। রিভলভারটা মাস 6 আগে কলকাতার
সি সি বিশ্বাসের দোকান থেকে কিনেছিলেন বারাসাতের শ্রী ইন্দ্রনারায়ণ চৌধুরী, লাইসেন্স তারই নামে। তবে ওটা বরাবর থাকতো দারোয়ান মিশির লালের কাছে, তার কেরিয়ার লাইসেন্স আছে। আপনি কি লাইসেন্স হোল্ডারের কাছে জানতে চেয়েছিলেন কিভাবে তার রিভলভারটা জঙ্গলে চলে গেল? আগে না, আমি জানতে চাইনি। কারণ মিস্টার চৌধুরী 8ই জানুয়ারি বারাসাত পুলিশ স্টেশনে লালবাজারের আর্মস অ্যাক্ট সেকশনে জানিয়েছিলেন যে ওটা চুরি গেছে। এ নিয়ে আপনারা কি কোনো তদন্ত করেছিলেন? কিভাবে, কবে, কখন সেটা চুরি গেল? আগে না, আমি করিনি। এটা হোমিসাইডের কাজ নয়। যার কাজ তিনি করেছিলেন কিনা আমি জানি না। কি আশ্চর্য! আপনার কি কখনো সন্দেহ হয়নি যে ওটা এই কেসের মার্ডার ওয়েপন হলেও হতে পারে? সন্দেহ কি বলছেন স্যার? ব্যালিস্টিক এক্সপার্টের রিপোর্ট তো আমি নিজের চোখে দেখেছি, ওটাই তো মার্ডার ওয়েপন। তখনও আপনি মিস্টার চৌধুরীর জবানবন্দি নিলেন না? আগে না, কারণ কবে কিভাবে ওটা চুরি গেছে তা তো উনি 8ই জানুয়ারি বিস্তারিত রিপোর্টে জানিয়েছেন। বাসু বললেন, দ্যাটস অল, ইওর অনার। এরপর সাক্ষী দিতে এলেন অটোপসি সার্জন। তার মতে মৃত্যু হয়েছে সোমবার 9 তারিখ সন্ধ্যা 6টার পর এবং রাত 11টার আগে। মৃত্যুর হেতু একটি .32 বুলেট, যা নিহত ব্যক্তির হৃৎপিণ্ড ভেদ করে শিরদাঁড়ায় আটকে যায়। বুলেটটি শবব্যবচ্ছেদের সময় উদ্ধার করে তিনি ব্যালিস্টিক এক্সপার্টকে হস্তান্তরিত করেন। ব্যালিস্টিক এক্সপার্ট জানালেন তিনি নিঃসন্দেহ যে অটোপসি সার্জনের কাছ থেকে পাওয়া বুলেটটি পিপলস এক্সিবিট এ চিহ্নিত রিভলভার থেকেই নিক্ষিপ্ত। এরপর এক ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এলেন সাক্ষ্য দিতে। মাইতির প্রশ্নের জবাবে জানালেন ওই পিপলস এক্সিবিট এ চিহ্নিত রিভলভারে 2টি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, যা নিঃসন্দেহে আসামির দক্ষিণ হস্তের, বৃদ্ধাঙ্গুষ্ঠ ও তর্জনীর। বাসু এদের কাউকেই কোনো জেরা করলেন না। পিপি উঠে দাঁড়িয়ে বললেন, ইওর অনার, এবার আমরা নিহত ব্যক্তির পরিচয়টা প্রতিষ্ঠা করতে চাই। মৃতের পকেট থেকে একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে, সেটি আদালতের ডি চিহ্নিত এক্সিবিট। সে লাইসেন্সে পরেশচন্দ্র পালের নাম। ফটো দেখে বোঝা যায় যে সেটি নিহত ব্যক্তির। তবুও সেটা প্রতিষ্ঠা করার প্রয়োজন যে আছে তা পরে আমরা ব্যাখ্যা করে দেখাবো। আমাকে একটি অপ্রীতিকর কাজ করতে হচ্ছে। মৃত পরেশচন্দ্র পালের বিধবা শর্মিষ্ঠা পালকে আমি সাক্ষীর মঞ্চে উঠে বসতে বলছি। কালো পাড়, সাদা শাড়ি পরহিতা সদ্য বিধবা শর্মিষ্ঠা পাল সাক্ষ্য দিতে ওঠে। প্রথা মাফিক শপথ বাক্য পাঠ করেন। পিপির প্রশ্নের উত্তরে তার নাম জানান, ঠিকানাও জানান। স্বীকার করেন যে সে মৃত ব্যক্তির স্ত্রী। 8 বছর আগে পরেশ পালের সাথে তার বিবাহ হয়। তার একটি পুত্র সন্তান আছে। স্বামীর মৃতদেহ সে দেখেছে এবং সৎকারেও অংশগ্রহণ করেছে। পিপি বলেন, মিস্টার বাসু, আপনি কি জেরা করবেন? বাসু সরাসরি সাক্ষীকে বলেন, মিসেস পাল, আমি চেষ্টা করব আমার জেরাকে যতদূর সম্ভব সংক্ষিপ্ত করতে, আর কম বেদনাদায়ক। আপনি যখন পরেশবাবুকে বিবাহ করেন তখন তিনি কি করতেন? কাশীপুর গান এন্ড সেল ফ্যাক্টরিতে কাজ করতেন। কি কাজ? ঠিক কি কাজ আমি কিন্তু জানি না। শ্রমিক হিসেবে কোনো একটা সেকশনে কাজ করতেন। সে কাজ উনি কবে ছেড়ে দেন? তারপরে কি করতেন? প্রায় 3 বছর আগে সে কাজ ছেড়ে দিয়ে উনি একটা বিজনেস শুরু করেন। এখনো তাই করতেন। কিসের বিজনেস? সেটা আমি ভালো জানি না স্যার। জানতে চাইলে উনি খুব বিরক্ত হতেন। তবে বিজনেস থেকে ওর উপার্জন তো ভালোই হতো। পরেশবাবু মারা যাওয়ার পর ওর খাতাপত্র ঘেটে আন্দাজ করতে পারেননি উনি কিসের বিজনেস করতেন? না, খাতাপত্র বা হিসেব লেখার বই কিছুই তো খুঁজে পাইনি। কিন্তু ব্যাংকের পাসবই,
এনএস সার্টিফিকেট বা শেয়ারের কাগজ কিছু পেয়েছেন কি? পেলে সবকিছুর মোট অ্যাসেট কত হবে? নেহাত আন্দাজ? পিপি আপত্তি করে ওঠেন। এ প্রশ্ন অপ্রাসঙ্গিক স্যার। এভাবে মিস্টার বাসু ওকে বাধ্য করতে পারেন না সাক্ষীর অ্যাসেট জানাতে। আদালতের নির্দেশের অপেক্ষা না রেখে বাসু বলেন, অল রাইট, আই উইথড্র। মিসেস পাল, আপনাদের গাড়ি ছিল বলে আমরা জানি। আপনার বাড়িতে ফ্রিজ, টিভি, টু ইন ওয়ান, ভিসিপি, এই চারটে বস্তুর মধ্যে কোনটা আছে? পিপি আবার আপত্তি করেন। অবজেকশন, ইওর অনার, অন দ্য সেম গ্রাউন্ড। জজ সাহেব বলে ওঠেন, এগুলো ব্যাংক ব্যালেন্স বা শেয়ার সার্টিফিকেটের মতো গোপন রাখা যায় না। অবজেকশন ইজ ওভাররুলড। মিসেস পাল, আপনি ওর প্রশ্নের জবাব দিন। চারটি আছে আমাদের বাড়িতে। বাড়িটা তো ভাড়া বাড়ি। আজ্ঞে না, উনি এটা কিনেছেন। মাত্র 3 বছর আগে যিনি ছিলেন কারখানার শ্রমিক, তিনি কিভাবে এত শীঘ্র এত সম্পদের মালিক হলেন তা জানবার কৌতূহল কখনো হয়নি আপনার? অবজেকশন, ইওর অনার, সাক্ষীর প্রশ্নটি কনক্লুশন সংক্রান্ত। বাসু এবারও বিচারকের নির্দেশের অপেক্ষা না করেই বললেন, দ্যাটস অল, ইওর অনার। পাবলিক প্রসিকিউটরের পরবর্তী সাক্ষী ইন্দ্রনারায়ণের বাগানের মালিক। খেটো ধুতি, হাফ শার্ট, মাথায় পাগড়ি। জানা গেল তার নাম সুবলচন্দ্র সাই। সে ওই বাগান বাড়ির মালি শুধু নয়, মালিকের অনুপস্থিতিতে সে হচ্ছে কেয়ারটেকার। ওর অধীনে আরো 3 জন মালি ও দারোয়ান আছে। একজন ঠাকুরও আছে। পিপি তার মাধ্যমে একটি বিশেষ তথ্য প্রতিষ্ঠা করতে চাইলেন। জানতে চাইলেন, আসামিকে তুমি আগে কখনো দেখেছো? দেখেছি হুজুর, 11 তারিখ সকালে উনি যখন বেল বাইজ্জে সাহেবের সঙ্গে দেখা করতে চাইলেন। তোমার সঙ্গে তার কি কি কথা হলো? যতদূর মনে আছে বলে যাও। সাক্ষী বর্ণনা দিল। অপরাজিতা বাসু সাহেবকে যা যা বলেছিল তাই। সাহেব বোম্বাই থেকে ফিরেছেন কিনা, ইত্যাদি ইত্যাদি। তারপর কি হলো? আমি ওরে বললাম 10টা নাগাদ আইসতে। উনি গাড়ি করে গেটের পানি চলে গেলেন। আমি দরজা বন্ধ করলুম, কিন্তু পুরোটা নয়, একটুখান ফাঁক রেখে ওর ওপর নজর রাখলাম, যতক্ষণ না উনি গেট ছাইডা চইলা যান। তারপর কি দেখলে? সাক্ষী পুলিশের কাছে জবানবন্দি দেবার সময় ইতিপূর্বে যা বলেছে পুনরায় তাই বলল। আসামি ওই তেঁতুল গাছের দিকে কি ছুঁড়ে ফেলে দিল তা তুমি দেখোনি? দেখেছি, কিন্তু অত দূর থেকে জিনিসটারে শনাক্ত করতে পারিনি। কালো মতন ভারী কোনো দ্রব্য হবে। সেটা কি রিভলভার হতে পারে? অবজেকশন, ইওর অনার, ইটস আ কনক্লুশন অফ দ্য উইটনেস। সুবলচন্দ্র বোধ করি বুঝতে পারল না যে এখন তার চুপ করে থাকার কথা। একবার বাসু সাহেবের দিকে দেখে নিয়ে পিপিকে বলল, হতেও পারে নাও হতে পারে, হলফ নিয়ে তো আর আমি বলতে পারবো নি বাবু। জাজ রুলিং দিলেন, শেষ প্রশ্নটি অবৈধ, তার জবাবটাও। কেসের বিবরণ থেকে তা বাদ দিতে হবে। পিপি বাসুকে বললেন, ইওর উইটনেস। বাসু এগিয়ে এলেন। সুবলচন্দ্রকে আপাদমস্তক ভালো করে দেখে নিয়ে বললেন, মিস্টার সাই, আপনি কিভাবে আদালতে এসেছেন? চৌধুরী সাহেবের গাড়িতে চড়ে কি? সুবল মরমে মরে গিয়ে বললে, আগে হ্যাঁ হুজুর, কিন্তু আমারে আপনি বলেই কথা বলবেন না। বাসু ভ্রুক্ষেপ করলেন না, বললেন, আপনি নিশ্চয়ই ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন, আর চৌধুরী সাহেব 2 ব্যারিস্টার নিয়ে পেছনে, তাই না? পিপি বলেন, অবজেকশন, ইওর অনার, ইররেলিভেন্ট। অবজেকশন সাস্টেইনড। বাসু এবারও কর্ণপাত করলেন। একই সুরে প্রশ্নবাণ ছুড়ে গেলেন, এবার বলুন, ড্রাইভারের গায়ে যে শার্ট ছিল তার কি রং? প্যান্টের
কি রং? তার পায়ে কি ছিল? চটি, কাবলি না ফিতে বাঁধা জুতো? জুতো হলে কি রং? পিপি পুনরায় দাঁড়িয়ে ওঠেন। অবজেকশন এগেন মিলর্ড। সহযোগী প্রশ্নোত্তরকে কোথায় নিয়ে যেতে চান? এবার দায়রা জজ আনসারি বললেন, ওয়েল কাউন্সিলর, এসব প্রশ্ন আপনি কেন করছেন একটু ব্যাখ্যা করে বলবেন কি? শিওর, তবে তার আগে একটা অনুরোধ আছে ইওর অনার। ইন্সপেক্টর বরাট তার নোট বই থেকে যেটুকু পাঠ করে শুনিয়েছিলেন সেটা কোর্ট রেকর্ডারকে একবার পড়ে শোনাতে বলুন। দায়রা জজের নির্দেশে কোর্ট রেকর্ডার পড়ে শোনালেন। শ্যামবর্ণা, সুঠাম চেহারা, চোখে চশমা নেই, বয়স 25 থেকে 27-এর মধ্যে, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি থেকে 5 ফুট 3 ইঞ্চির মধ্যে, ওজন অ্যারাউন্ড 55 কেজি, পরনে বাসন্তী রঙের শাড়ি, বেগুনি পা, ওই রঙেরই ম্যাচিং ব্লাউজ। বাসু তাকে থামিয়ে দিয়ে বললেন, এনাফ এনাফ। জাজ সাহেবের দিকে ফিরে বাসু বললেন, বাদীপক্ষের মতে আসামি যখন ডোরবেল বাজায় ইওর অনার, তখন থেকে সে যখন গেট পার হয়ে চলে যায় তখন পর্যন্ত একমাত্র এই সাক্ষী মিস্টার সুবল চন্দ্র সাঁই, যিনি একটু গ্রাম্য উচ্চারণে কথাবার্তা বলেন, তিনি ছাড়া আর কেউ তাকে দেখেনি। মিস্টার পল্লব চ্যাটার্জি তখনও আকুস্থলে আসেনি। আপনি কি আরো ব্যাখ্যা চাইছেন ইওর অনার? নো, the objection is overruled. বাসু তৎক্ষণাৎ সাক্ষীর দিকে ফিরে বললেন, ওই সঙ্গে আরো বলুন, আপনার পার্শ্ববর্তী সিটে উপবিষ্ট ড্রাইভারের বয়স কত আন্দাজ করেছেন? উচ্চতা কত? ওজন কত কেজি? সুবল সাঁই রীতিমতো বিহ্বল হয়ে পড়ে। বলে, মাফ করবেন হুজুর, আমি জানি না। দ্যাটস অল ইওর অনার। জাজ কুঞ্চিত ভ্রুভঙ্গে সাক্ষীর দিকে তাকিয়েছিলেন। মনে হলো তিনি নিজেই সাক্ষীকে কিছু প্রশ্ন করবেন। তারপর মনস্থির করে তিনি নিরপেক্ষ থাকার সিদ্ধান্তই নিলেন। সুবল সাঁই গুটি গুটি নেমে এলো সাক্ষীর মঞ্চ থেকে। মাইতি তড়াক করে উঠে দাঁড়ালো। বলেন, আমি রিডাইরেক্টে কিছু প্রশ্ন করতে চাই। অগত্যা সুবল সাঁইকে আবার ডকে উঠে দাঁড়াতে হলো। মাইতি প্রশ্ন করেন, মেয়েটির গায়ে কি পোশাক ছিল তা তোমার মনে আছে? সুবল নতনেত্রে বললে, কেন থাকবেনি? তাছাড়া এই মাত্র তো পেশকার বাবু পড়ে শোনালেন। মেয়েটি কি গাড়ি চেপে এসেছিল, কত নম্বর? আগে স্ট্যান্ডার্ড হেরাল্ড গাড়ি, নাম্বারটা এতদিনে ভুলে গেছি, বোধহয় WBF 9850। দ্যাটস অল। তুমি এবার নেমে এসো সুবল। বাসু এগিয়ে আসেন। আমার রিক্রসটা যে বাকি মিস্টার মাইতি। বলুন মিস্টার সাঁই, আপনার সাহেবের গাড়ির নম্বর কত? DLO 02375, ক্যাডিল্যাক গাড়ি। আপনি চৌধুরী সাহেবের কাছে কত বছর চাকরি করছেন? তা 15-20 বছর হবে। দ্যাটস অল মিলর্ড।